শুভ সকাল। মনের জানালার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটা দিন আর নতুন কিছু ভাবনা নিয়ে আজকের মনের জানালার পথ চলাটাও শুরু হোক, আর অবশ্যই আপনাদের সকলের ভালোবাসায়। ঋতু বৈচিত্র্যের প্রত্যেকটা ঋতু তার ছন্দে বইছে। দেখতে দেখতে কেমন যেন একটা শীত কাটিয়ে উঠছি আমরা। যদিও আশাবাদী শীত আমাদের ছাড়বে না, আমরা শীতকে ছাড়তে চাইলেও। তবে জীবনের নতুন ছন্দে আমাদের ফিরতে হয় প্রত্যেকটা মুহূর্ত। আজকের সকালটা একটু অন্যভাবে শুরু করি, আপনাদের সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের স্টুডিওতে আমরা যাকে পেয়েছি। আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী সৌভিক শি। নমস্কার সৌভিক। নমস্কার। কেমন আছেন বলুন? এই চলছে মোটামুটি। আর শীতকাল, তো শীতকাল যেহেতু হয়, তো শীতকাল অ্যাকচুয়ালি কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো শীতকাল প্রেমের কাল। তো সেই দিক থেকে আর কি এই যে ডিসেম্বর আর জানুয়ারির যে ব্যাপারটা থাকে, তো সেইখানে আর কি শীতকালের জায়গাটা যে আর কি ডিসেম্বরটা থাকে, কারুর কারুর মনের একটা আকাঙ্ক্ষা থাকে যে জানুয়ারিতে সে কাউকে পাবে। বসন্ত তো মোটামুটি কলকাতা থেকে বলা যায় বিলুপ্ত প্রায় একদম। আর বসন্ত জায়গাটা খুঁজে পাওয়া খুব মুশকিল, বসন্ত হেমন্ত এই জায়গাগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবার সেইটা আর কি কবি সাহিত্যিক এদের পাতায় বা এদের বইয়ের পাতায় সেইগুলো ধরা দেয় ভীষণ ভাবে। তোমার শীতকাল ভীষণ প্রিয় আর আমার বর্ষাকাল। আচ্ছা, এখন বিষয়টা হয়ে গেছে কি যে শীতকালেও বৃষ্টি হচ্ছে, শীতকালেও বৃষ্টি হচ্ছে না। আমার কাছে ভাবনাটা একটু অন্যরকম। কেমন যেন বৃষ্টির যে শব্দ আমার মধ্যে খুব নেশা তৈরি করে। তোমার সঙ্গে কথা বলতে বলতে কত কিছু ভেতর প্রবেশ করছি, আরো অনেক কিছুর ভেতর প্রবেশ করব। চলো, প্রথম কি রেখেছো বলো। তুমি তো নিজে লেখালেখি করো। আমি নিজে লেখালেখি করি এবং মোটামুটি এই ধরুন আপনার 5-6 এরকম থেকেই একটা বানিয়ে লেখার বা এরকম একটা কিছু তৈরি করবার বা আর কি শব্দ দিয়ে কিছু তৈরি করবার খুব প্রবণতা এসে যায়। একটা কথা বলো, যখন প্রথম তুমি লেখালেখি শুরু করলে, দেখো আমরা যখন প্রথম কিছু লেখালেখির চেষ্টা করি, আমার ক্ষেত্রে তো প্রথম সেটা হয়েছিল একটা ডায়েরি লেখা। আচ্ছা। বিভিন্ন হিজিবিজি শব্দগুলোকে একত্র করে কিছু একটা মনের ভাবকে প্রকাশ করা। আচ্ছা। তোমার কখন মনে হলো যে এটা কবিতা বা এটা গল্প বা এটা প্রবন্ধ? দেখো, প্রথমত হচ্ছে আর কি কবিতা জায়গাটা কখন কবিতা কবিতা হয়ে ওঠে আর কখন কবিতা কবিতা নয়, সেটা একটা গদ্য। রবার্ট ফ্রস্টের একটা দারুণ উক্তি আছে। কি উক্তি? নো টিয়ার্স ইন দ্য রিডার, নো টিয়ার্স ইন দ্য রাইটার। তো সেই দিক থেকে যদি ধরি যে আর কি কবিতায় না আর কি কবিতায় যে যখন তুমি বুঝে যাবে যে এই কবিতাটা আর কি কবিতা হয়ে উঠেছে, কখন তুমি বুঝবে কবিতা কবিতা হয়ে উঠেছে? যেন কবিতাটা লেখার পর মনে হবে যে আত্মার একটা উপলব্ধি এসেছে, আত্মার একটা স্যাটিসফ্যাকশন এসেছে, তো সে তখন তুমি বুঝতে পারবে কবিতা কবিতা হয়ে উঠেছে। এখন আমি একটু এই প্রসঙ্গেই থাকবো। তোমাকে আমার একটা প্রশ্ন। এখন বিভিন্ন বুদ্ধিজীবীরা বলছেন যে কবিতা লেখার ক্ষেত্রে বা গদ্য লেখার ক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলী কিন্তু আমাদের অনুসরণ করতে হয়। একদম। সেটা একটু তুমি আলোচনা করো আমাদের সঙ্গে। বিষয়টা হচ্ছে যে কবিতার যে নিয়মাবলী, প্রথমত হচ্ছে যে অঙ্কর যেমন সূত্র হয়, বীজগাণিতিক সূত্র বা যে সূত্রই হোক, অঙ্কর সূত্রের মতো কিন্তু কবিতাকে যদি তুমি সূত্র হিসাবে বাঁধো তাহলে কিন্তু খুব মুশকিল হবে। তার কারণ হচ্ছে কবিতা হচ্ছে সৃষ্টি, এবং সৃষ্টি যখনই হয় তাকে কিন্তু সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যদি তুমি সেই সূত্র ধরে বসে থাকো তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সাধু ভাষায় তোমাকে কিন্তু কবিতা লিখতে হবে, কিন্তু সেটা তো আর হয় না। মানুষের মুখের কথায় বা চলিত ভাষায় কবিতা এসে দাঁড়িয়েছে, এবং কবিতা যে জায়গাটা এসে দাঁড়িয়েছে মানুষের মনের কথাটাই কবিতা হিসেবে দাঁড়িয়েছে। এবং আর কি কবি দেখেন জিনিসটা যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে আর কি পাঠক কি চাই, এখন সেই রকম ধরনের কবিতা হয়ে দাঁড়িয়েছে। আরেকটু তোমাকে আমি থামাবো এই প্রসঙ্গে। দেখো, আমরা যে কোনো সাহিত্য পড়ছি বা কবিতা পড়ছি, কবিতার মতো পড়ছি আমরা। যখন আমরা, তুমি তো গল্প লেখো, গল্প তুমি লেখো? গল্প খুব কম লেখো। গল্প বা
উপন্যাসে দেখা যায় যে একটা গল্প বা উপন্যাস যখন তার গতিতে বইছে, সেখানে একটা সামাজিক প্রেক্ষাপট কোথাও না কোথাও গিয়ে আমরা দেখতে পাই। থাকবেই একদম। ধর্মীয় উপন্যাস বা ধর্মীয় গ্রন্থের ক্ষেত্রেও কিন্তু সেখানে কিন্তু একটা সামাজিক পটভূমি থাকে। তুমি কি মনে করো যে গদ্য লেখার ক্ষেত্রে সামাজিক পটভূমি থাকা আবশ্যক? গদ্য লেখার ক্ষেত্রে আচ্ছা, গদ্য লেখার ক্ষেত্রে সামাজিক পটভূমি থাকা আবশ্যক। তার কারণ হচ্ছে হঠাৎ করে যদি কোনো কিছু শুরু হয়ে গেল, সেটা অনেক রকমের প্রশ্ন তৈরি করবে। কিন্তু এর আবার স্টাইল আছে। কি স্টাইল আছে? হঠাৎ করে কোনো কিছু শুরু হয়ে যাওয়ার পর পরবর্তীকালে আবার যদি পরিষ্কার করে দেওয়া হয়, সেটাও কিন্তু এক রকমের স্টাইল। আচ্ছা, বা সাহিত্যের ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে তুমি কিভাবে দেখো? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক থেকে সাহিত্য বিষয়টা আর কি যতটা বেশি কাল্পনিক ততটা বেশি বাস্তবধর্মী নয়। তাই কি? হ্যাঁ, তার কারণ হচ্ছে বাস্তবধর্মী যদি হতো সবকিছু, তাহলে আর কি কবি কল্পনা করে আর কি তার প্রেমিকা বা তাদের সম্পর্কে বা দেশমাতা বা প্রেমিকায় যাই বলো, সেই প্রেমিকার জায়গাটায় কিন্তু সেই কল্পনা করে যে সে যত দূর যেতে পারবে, কিন্তু বাস্তবে সেই সম্ভব নয় সেটা কখনো। আবার অনেক গদ্য বা উপন্যাসে আমরা দেখি যে একটা সময়কে ভীষণভাবে উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঘটনার বাস্তবতা কিছুটা পাওয়া যায়। পুরোপুরি কি তুমি মনে করো যে পুরোপুরি একটা সত্য ঘটনার ওপর ভিত্তি করে, নির্ভুল সত্য ঘটনার ওপর ভিত্তি করে কোন সাহিত্য হতে পারে? দেখো, প্রথমত হচ্ছে আর কি তুমি বারবার যে জায়গাটা বলছো সেটা হচ্ছে যে সমাজের প্রসঙ্গ বা কালের প্রসঙ্গ, সময়ের প্রসঙ্গ। অ্যাকচুয়ালি হচ্ছে সাহিত্য হচ্ছে কালের দলিল। সাহিত্য যেহেতু কালের দলিল, তো সুতরাং যত যাই হোক যে কোনো সৃষ্টিই হোক, সেটা কিন্তু কালকে বহন করে নিয়েই চলবে। কালকে তুমি উপেক্ষা করে কোনোদিন কোনো সৃষ্টি করতে পারবে না, সেটা তো অবশ্যই। আচ্ছা, আরো অনেক আলোচনা তোমার সঙ্গে আমার থাকবে। আলোচনার থেকে বলা ভালো গল্প। তোমার সঙ্গে গল্প করতে চাই। আর দেখো, আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা প্রত্যেকটা দিন আমাদের জন্য অপেক্ষা করেন, তারাও বোধ করি কিছু গল্প আমাদের থেকেও নিয়ে যান। কি রেখেছে বলো, আজকে কি কবিতা শোনাবে? আজকে কবিতা যেটা শোনাবো সেটা হচ্ছে, দেখো, প্রথমত হচ্ছে এখনকার মানুষের যেটা সব থেকে বেশি যেটা মানুষকে হিট করছে তা হলো স্মৃতি। স্মৃতি। এবার অনেকে দেখা যায় এই মুহূর্তে স্মৃতি আগলে বহু মানুষ বেঁচে আছে। স্মৃতি আগলে বহু মানুষ অন্তত মুহূর্তে বাঁচা মানুষ। এবার মুহূর্তে বাঁচা মানুষ একদমই ঠিক কথাই, কিন্তু আর কি মুহূর্তগুলোর পেছনেও যে আগের যে মুহূর্তগুলো, সেটা কোথাও গিয়ে যেন মনে পড়ে। হ্যাঁ, যে কোনো মুহূর্ত, অতীতের মুহূর্তটাকেও আমি আঁকড়ে ধরে বাঁচতে চাই। একটা মুহূর্ত আমাদের জীবনে কিভাবে রেখাপাত করে, আমরা তার পরে হয়তো ততটা বেশি আমরা অনুভব করতে পারি। একদম। চলো, কি রেখেছো? আমি আজকে যে প্রথম কবিতাটা রেখেছি সেটা হলো স্মৃতিরা। আচ্ছা, আর কি সমস্ত স্মৃতিগুলোর কথা বলি। অন্ধকার কেটে নকশা বানাই, পেঁচার স্বরে চাপা পড়ে যায় নেহায়ের শব্দ। ঘাম কাদা ধুয়ে ফেললেও ময়লা ধুতে পারে না। আমি ওদের অনেক যত্ন করে রাখি, ধুয়ে দিই, মুছে দিই, কাঁচের বোতলের দাবিদারদের ঢাকনা খুলে দিই। ওরা গিয়ে দাঁড়ায় পাহাড়ি ঝর্ণায়, চাঁদের মরশুমে, মাঝরাতে খোলা আকাশে, সবশেষে বিভক্ত রাস্তায়। আমি ওদের অনেক ভালোবাসি, ওরাও আমাকে অনেক ভালোবাসে। ওরা কান্না দাঁড়িপাল্লায় মাপে না, পায়ের ছাপ তুলে রাখে ওদের সিন্ধুকে। স্মৃতিদের কাউকে কখনো ছেড়ে যেতে দেখিনি। একদম। স্মৃতিরা আমাদের কোথাও গিয়ে আগলে রেখেছে বলাই ভালো। একদম। আর কি শোনাচ্ছে বলো? আর শোনাচ্ছি বলতে আরেকটি প্রেমের জায়গাটা শোনাই। সেটা হলো আর কি কবিতাটার নাম হচ্ছে বনলতা সেন। বনলতা সেন। বনলতা সেন তো চিরকালই প্রেমের নায়িকা। জীবনানন্দ দাশের নিজ হাতে তৈরি করা মানুষ কন্যা বলা যেতে পারে। তো সেই দিক থেকে বনলতা সেন যদি বলি, কোনোদিন ভিড়ে মিশে গেলে পাখিদের ডানায়, সেদিনও মনি চেয়ে নিতে পারো, দাঁড়াবো গোখরোর ফনায়। চৈত্র আকাশে একা হয়ে গেলে তাকিও আম্রপালি বলে, শ্বাসহীন ঝুরঝুরে মাটিতেও চোখ রেখো শামুকের খোলে। যদি রামধনু একা করে দেয়, ভয় এসে চেপে ধরে, তুমি চেয়ে দেখো একবার এই ছেঁড়া মেঘেদের ঘরে। হেসো, উল্লাসে হেসে দিও, ঘাস এসে দিলে ছায়া,
দিও জবাবটা দিয়ে দিও, বলো বট গাছটার মায়া। যে পেল না তোমাকে সেই জানে জীবনের লেনদেন, যে পেয়ে গেল চিরকাল সে জানলো না বনলতা সেন। একদম। একটা প্রসঙ্গ আমি ভীষণভাবে ভাবি, হুম, প্রকৃতির মধ্যে ঈশ্বর, একদম। আবার নারীর মধ্যে ঈশ্বর, হুম। কোথাও না কোথাও গিয়ে। হুম। আচ্ছা, তোমার ভাবনাটা কেমন? নারী আর প্রকৃতিকে তুমি কতটা ভিন্নভাবে দেখো, হুম। আবার কতটা মনে করো যে দুজনের মধ্যে, দুটো জিনিসের মধ্যেই একটা মিল আছে? প্রথমত যেটা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের বসুন্ধরা কবিতার একটা জায়গা আছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসুন্ধরাকে কিন্তু মাতৃরূপে চেয়েছেন। হুম। সেই দিক থেকে যদি বলি তো আর কি, মাতৃরূপে যখন তিনি চাইছেন, যেটা বলছো যে নারীর সঙ্গে প্রকৃতির যে কানেকশন বা যোগাযোগ, অ্যাকচুয়ালি ভারতীয় সংস্কৃতিতে ভারতকে কিন্তু মাতা হিসাবেই দেখা হয়েছে। একদম। এবং সেখান থেকে ভারতীর যে রূপ, সেইখানে জীবনানন্দ দাশ এঁকেছেন কখনো প্রেয়সী তত্ত্বে, রবীন্দ্রনাথ ঠাকুর আঁকলেন ভারত মাতা হিসাবে, দ্বিজেন্দ্রলাল রায় আঁকলেন ভারত মাতা হিসাবে। প্রত্যেকেই কিন্তু নারী সত্তাতেই কিন্তু ভারতীয় জায়গাকে এঁকেছেন। এক্স্যাক্টলি, তো আমার ভারতের ভাবনাটা প্রকৃতিও এখানেই তাই। ছিল। প্রকৃতি কি শুধুমাত্র এই যে নারী, মানে পুরুষ তো হতে পারতো, হুম, হ্যাঁ, কিন্তু ভাবনা যেটা ঘুরে ফিরে আসছে হ্যাঁ, সেটা কিন্তু নারী। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে ওটাই কথা। হচ্ছে কথা। তোমার সঙ্গে আরো অনেক গল্প আছে। আচ্ছা। গল্পের ঝুড়ি শেষ হয়ে যাক, ভাবতে ভীষণ কষ্ট লাগে। তবুও তো আমাদের একটু বিরতি নিতে হয়। একদম। চলো নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস, আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার। 10 ইয়ার্স গ্যারান্টি 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন সৌভিক শি। সৌভিক, আর কি কবিতা শোনাতে চাইবে? আর কি শোনাতে চাইবে বলতে, যখন কবিতার প্রসঙ্গ ওঠে তখন কিন্তু রবীন্দ্রনাথ বাদ যাওয়ার বিষয় নয়, একেবারেই নয়। কারণ রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালি কবি সাধনা করবে এটা কখনো হয় না, হয়নি বলা এটা যায়। হয়নি। এইবার বুদ্ধদেব বসু, কল্লোল যুগ, সেই জায়গা থেকে রবীন্দ্রনাথকে তারা কিছুটা সরিয়ে রেখে কবিতা চর্চা করেছে, সেটা আলাদা বিষয়। হুম। কিন্তু বর্তমান যুগে বুদ্ধদেব বসু বা এই জায়গাটা যতটা মানুষ শ্রদ্ধার সঙ্গে দেখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু সেভাবে কখনোই ফেলতে পারবে না বাঙালি। আমরা রবি ঠাকুর ছাড়া ভাবতেই ভাবতেই পারি পারি না। না, একদম। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় 500 শব্দের যোগান দিয়েছে। হুম। বঙ্কিমচন্দ্রের ভাষা যদি দেখতে চাই, সেখানে দেখা যাবে যে সংস্কৃত ভেঙে যখন তিনি বাংলা ভাষায় লিখছেন, সেটা উচ্চারণ করা খুবই দুর্বোধ্য। দুর্বুদ্ধ। হ্যাঁ। একদম সত্যি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই জায়গাটা অনেকটা তৈরি করলেন। অনেকটা তৈরি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কিন্তু ভাঙতে ভাঙতে, তখন দেখো তোমার সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, এই জায়গাটা যখন কিন্তু এলো, তখন কিন্তু মানুষের কাছে খুব আর কি সহজ হয়ে উঠলো কবিতা, সহজ হয়ে উঠলো। এইটাই হচ্ছে কথা। এখনকার কবিতা শক্তি চট্টোপাধ্যায়, সুনীল সুনীল গঙ্গোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, এই সুবোধ জিনিসটা। সরকার। এবার বিষয়টা হচ্ছে যে আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আশার পথে বলে একটা বেশ। কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর লেখা। অনেকটাই ভোর, সীতানাথের দেশি মুরগিগুলো তখনও আড়মোড়া ভাঙেনি। সূর্য রণংদেহী মনোভাব অস্ত্র ভাণ্ডার সাজাচ্ছে, উলু খাগড়ার দল ঝলসে যাওয়ার ভয়ে সেঁদিয়ে যাচ্ছে। একটু সকাল হয়ে এলো, প্রমিতা আমার মূর্তি আলোয় আলোয় গলায় বসিয়ে নিয়েছে। সাদা পাজামা পাঞ্জাবি পরে ফুল ধূপ নিয়ে রাস্তায় বেরিয়েছি।
স্তম্ভিত জনতার মুখ খোলার কষ্টে বলিয়ে দিলাম আজ নাস্তিকদের ঠাকুর পুজো, আজ 25শে বৈশাখ। অসাধারণ। আর কি রেখেছো বলো? আর এইটা আর কি বলবো, একটা প্রিয় লেখাগুলোর মধ্যে একটা কবিতাটার নাম হচ্ছে 21শে ডিসেম্বর। আমরা জানি এবছর 21শে ডিসেম্বর দীর্ঘতম রাত গেছে। অ্যাকচুয়ালি 21শে ডিসেম্বর রাতই এই কবিতাটা লেখা। আচ্ছা। এখনো নিয়ম করে শিশিরে গা ভেজাই, নেতায়ের দোকানে 5 টাকার চা দীর্ঘক্ষণ, বাতাসের চোখে বাঁধি লাল কাপড়, মাঝে মাঝে ছায়া এলিয়ে দি মরা করবীর ডালে। কাশ্মীর থেকে কন্যাকুমারী দেখা যায়, তোমার রাগ ভীষণ মিষ্টি, কার্যত বিনা অভিযোগেই পালতোলা নৌকা দেখি, স্লো বাট স্টেডি। কি বোঝাতে চাইছো অস্তরাগ, আমি কি ভীষণ হতাশ হব? কি দেখাতে চাইছো ঢেউ, উত্তাল সর্বগ্রাসী নও? আমাকে কিছু বোঝাতে এসো না চাঁদ, অলরেডি আই নো এটা শহরের দীর্ঘতম রাস্তা, আজ শহরের দীর্ঘতম রাত। অসাধারণ, সত্যি কি অদ্ভুত। আচ্ছা, একটা কথা ভীষণ ভাবে জানতে ইচ্ছে করছে। এই যে কবি সাহিত্যিক আমরা বলি, কি মনে হয় যে তারা কি আলাদা আমাদের থেকে? কিছুটা আলাদা। কিভাবে? রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলেন যে আমি তোমাদের লোক। আমি তোমাদের লোক এইটা বলার জন্য কিন্তু রবি ঠাকুরকে আলাদা হতে হয়েছে। আর তো কেউ বললো না যে আমি তোমাদের লোক। একদম। 2 নম্বর বিষয়, এই যে উনি বললেন যে আমি তোমাদের লোক। এইবার হচ্ছে জীবনানন্দ দাশের বোধ কবিতাটা দেখো যদি তুমি। বোধ কবিতা। সেইখানে বোধ কবিতায় তিনি একটা লাইনে লিখছেন, আমি নিজেরই মুদ্রা দোষে একা হতেছি আলাদা। তো সেইখানে তিনি যখন এই লাইনটা বলছেন, সেইখানে তার কবিতার মধ্যেই যেটা আছে তার চেতনার জাগরণ। চেতনার জাগরণ। এইবার এই চেতনার জাগরণটা কবি সাহিত্যিকদের মধ্যে হয়। কবি সাহিত্যিকদের মধ্যে যখনই সেই চেতনার জাগরণ হলো, তখন সে কিন্তু আর চাষার মতো নাঙল হাতে নিয়ে মাঠে কখনো যেতে পারবে না, বা সমাজের আর কি দুর্বল জমি কর্ষণ করতে পারবে না। তখন কিন্তু তার শক্ত জমি কর্ষণ করবার ইচ্ছা। আচ্ছা, কথা বলো, তুমি বলছো যে কবি সাহিত্যিক মানুষের ভাবনা চিন্তা বুনন চিন্তন অনেকটা আলাদা। সেই আলাদাটা, তার সেই আলাদা সত্তাটা তাকে কোথায় নিয়ে যায়? ঠিক কোথায় নিয়ে যায়? আলাদা সত্তাটা অ্যাকচুয়ালি তাকে লিখতে সাহায্য করে। লিখতে সাহায্য করে। এবার তার মানে কি তুমি এটা মনে করো যে একজন প্রকৃত কবি বা প্রকৃত সাহিত্যিক তিনি কি ভীষণ রকম উচ্চমানের মানুষ? কখনোই না। কেন? তার কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, ঠান্ডা ঘরে বসে কখনো কবিতা লেখা হয় না। এবার তাহলে তুমি বলবে যে সোনার তরী লিখতে গিয়ে কি রবীন্দ্রনাথ ঠাকুর ধানের জমির পাশে বসেছিল? এমনটা নয়। এমনটা নয়। কিন্তু তিনি ঠান্ডা ঘরে বসে থাকলেও কিন্তু সোনার আর কি সোনার ধান যেখানে ফলছে সেই জমির পাশে তিনি কোথাও গিয়ে বসেছিলেন। আচ্ছা, একটা ভালো কল্পনা করার জন্য তো ওই কল্পনার মধ্যে নিজেকে ভালো মানুষ হতে হয়। অবশ্যই। তার কারণ হচ্ছে, যখন যে ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমি নিয়ে যাব, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমাকে প্লে করতে হয়। তবে কি তুমি মনে করো যে কল্পনায় কবি, বা কবি শুধু কল্পনায় সীমাবদ্ধ? কবি কল্পনাটাই ভালোবাসে। তাই কল্পনা হলে কবি ভালো হয়, এবং কি কল্পনার সঙ্গে সে বাস্তবতা রিলেট করে। দেখো, আমার একটা প্রশ্ন তোমার কাছে। কবি কিন্তু বলছে আবার, রাজা তোর কাপড় কোথায়? সেটা কি কল্পনাতেই? না, সেটা কল্পনাতে নয়, সেটা বাস্তবের কথাই বলছে। কিন্তু ওই যে বললাম যে সব কিন্তু কল্পনাতে, এমনটাও নয়। এবার রাজা যে কাপড় কোথায়, এটা হচ্ছে প্রতিবাদমূলক কবিতা। প্রতিবাদমূলক। হ্যাঁ, এবার যেটা যদি প্রতিবাদমূলক যদি কবিতা হয়, তাহলে সেটা সবসময় কল্পনা হবে না। রবীন্দ্র পরবর্তী জীবনানন্দ দাশ, তার পরবর্তী অনেক কবি সাহিত্যিককে আমরা পেয়েছি। এই দুটো যে ধারা, এই দুটো ধারার মধ্যে কতটা পার্থক্য পাও? দুটো ধারার মধ্যে অনেকখানি পার্থক্য আছে। শুধু কি ভাষার পার্থক্য? না, শুধু ভাষার পার্থক্য নয়, ভাবনারও পার্থক্য আছে। তার কারণ হচ্ছে, যদি দেখো আর কি বুদ্ধদেব বসু বা এই জায়গাটা যখন তুমি আসছো, তারা কিন্তু নতুন করে সাহিত্য সমালোচনার জায়গাটা কিন্তু নতুন করে সৃষ্টি করবেন বলেই কিন্তু রবীন্দ্রনাথের থেকে বেরিয়ে আসছে। সেখানে তো চেতনারও বিকাশ ঘটছে, সেখানে চেতনারও বদল হচ্ছে,
সেখানে চেতনারও অনেকটা বদল হচ্ছে। অনেকটা বদল হচ্ছে। একটা কথা বলো, যে সময়ের পর সময় ধরে কবি সাহিত্যিকরা আমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো উপহার দিয়েছে, আমরা কিন্তু ধরেই নিচ্ছি যে সেগুলো ইতিবাচক। সেই ইতিবাচকের মধ্যে কতটা নেতিবাচক চিন্তা পাও? দেখো, প্রথমত হচ্ছে নেতিবাচক চিন্তাটা নেই বললেই চলে। তার নেই কারণ বললেই হচ্ছে চলে। সাহিত্য চিরকালই ইতিবাচক। চিরকালই ইতিবাচক। দেখো, সৃষ্টির বোল্ড সম্ভাবনা কিছু নয়। কবিতা হয়, যে কবিতা তো আমি ভীষণ এনজয় করি। আমার মনে হয় যে প্রত্যেকটা কবির তার স্বাধীনভাবে লেখার অধিকার আছে। একদম। কিন্তু এই যে বোল্ড লেখা বা এই ধরনের যে লেখাগুলোকে তুমি কিভাবে দেখো? দেখো, প্রথমত হচ্ছে যদি তুমি শিল্পী এই চোখে দেখো, তাহলে কিন্তু সেটা একটা শিল্প। যদি তুমি বোল্ডের জায়গায় দেখো, তবে কিন্তু সেইটা কিন্তু তোমার জায়গা। তুমি কোন দিক থেকে সেটাকে দেখছো, তার মানে তুমি বলতে চাইছো যে বোল্ড, এই যে একটা টার্মস আমি ইউজ করছি, এটা ব্যক্তি বিশেষে এই বোল্ড টার্মটা ইউজ করা কবিতার ক্ষেত্রেই পুরোপুরি ভুল। একদম। হ্যাঁ, তার কারণ হচ্ছে বোল্ড বলে কোনো জিনিস ইন্ডাস্ট্রিতে হয়তো হতে পারে, ইন্ডাস্ট্রিতে হবে, কিন্তু সেটা কবিতা একটা শিল্প, সেখানে তো কখনো বোল্ড জায়গাটা আছে না, সেটাও একটা শিল্প। আঁকার ক্ষেত্রে অনেক অনেক বড় বড় আঁকা এই ধরনের পুরস্কার পায়। আরেকটা কথা ভীষণ আমার জানতে ইচ্ছে করছে, মার্কেটিং আর কবিত্ব দুটোর মধ্যে একটা পার্থক্য আমাকে বলো। বা কবি কি যখন মার্কেটিং করছে তিনি কবি নন? কবি যখন মার্কেটিং করছে, আচ্ছা, খুব ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে এখন যেটা হয়েছে সবটাই হচ্ছে, আমি যেটা কথাটা বলছি সবটা এখনকার সময় অনুসারে বলছি। তো সেই দিক থেকে কবি এখন মার্কেটিংই করছে। হ্যাঁ, কবি মার্কেটিংও করছে। এইবার কি, যখন কবির মধ্যে যখন রাজনৈতিক সত্তায় যখন বিরোধিতা আসছে, তখন সে কিন্তু আর মার্কেটিং এ যাচ্ছে না। বুঝলাম। তুমি একটা পত্রিকাকে এগিয়ে নিয়ে চলছো, সেটা নিয়ে তোমার সঙ্গে বাইরে কথা হচ্ছিল, একটুখানি বলো। আর কি, সেটার সম্পাদক হচ্ছে তরুণ কুমার সেন। আর পত্রিকাটা 134 বছর এখনো নিরবচ্ছিন্ন পত্রিকা, এখনো পর্যন্ত চলছে। সেই পত্রিকায় আমার লেখা থাকে, এবং সেই পত্রিকা আমি তো জর্জে পড়ি, শিয়ালদা জর্জ কলেজ, সাহিত্য এবং তার সঙ্গে সাংবাদিকতা দুটোই চলছে। আচ্ছা, যেতে যেতে একটা ছোট্ট কবিতা আমাদের শুনিয়ে দাও। আচ্ছা, লেখাটা হচ্ছে এখনো কি কেউ পূর্ণিমাতে চন্দ্রালাপ করে রাতে, এখনো কি সেই তোমার মতো নাক ছাবিটাও তাতেই মাথে, এখনো কি সেই পলাশকালে অঝোর ধারায় শ্রাবণ ঝরে, এখনো কি সেই স্টেশন জুড়ে আলোর বাতি তাকিয়ে মরে, এখনো কি ওই ঠাকুর ঘরে ধুনো ধূপের গন্ধ ওড়ে, এখনো কি কেউ পদ্ম ফোটায় গোড়ালি ভরে, এখনো কি কেউ শুকনো টবে ঘেঁটু ফুলের যত্ন রাখে, এখনো কি কেউ চোখ বুলিয়ে একটা বেলির গন্ধ মাখে, এখনো কারো চোখের তারায় থরথরিয়ে শব্দ কাঁপে, এখনো কি কেউ সূর্যাস্ত কারো পায়ের পাতায় মাপে, এখনো কেউ জল্পনাতে মেঘের ঘরের নামতা পড়ে, এখনো কি কেউ ঠোঁট ফুলিয়ে কারো আসার বায়না ধরে। অসাধারণ। তোমার কল্পনারা বেঁচে থাকুক, আর আরো ভালো কিছু সাহিত্য আমাদের উপহার দিতে থাকো। আমি নিরন্তর চেষ্টা করব। একদম। ভালো থেকো সৌভিক। আর আমাদের মনের জানালার বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।